আমাদের যেহেতু সমগ্র দেশব্যাপী, শুধু দেশ বললে হবে না, বিশ্বব্যাপী একটি বিশেষ সমস্যায় আমরা ভুক্তভোগী, অর্থাৎ কোভিড-19, যার ফলে আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন এই মুহূর্তে বন্ধ আছে। এই পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের পক্ষ থেকে যে অনলাইন শিক্ষাদান বিশেষ পদ্ধতির আয়োজন করা হয়েছে, সেই অনলাইন শিক্ষাদান পর্বে আমি আজকে তোমাদের বিদ্যালয়ের এই বিষয়ের আমি ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করছি। আমি আশা করব তোমরা প্রত্যেকেই ভিডিওটি এবং প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পয়েন্ট খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, প্রশ্ন থাকে, তোমরা যথাসময়ে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি চেষ্টা করবো সাধ্যমতো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর করে দিতে। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি, ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ ইভেন্ট, 1857 সাল সিপাহী বিদ্রোহ। অর্থাৎ সিপাহী বিদ্রোহ 1857 সাল। এই বিদ্রোহকে নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা পর্ব শুরু করছি। আমি মোট দুটো পর্বে আলোচনা সমাপ্ত করব। প্রথম পর্বে থাকবে সিপাহী বিদ্রোহের কারণ, দ্বিতীয় অংশ যেটা থাকবে সেটা হলো সিপাহী বিদ্রোহের চরিত্র এবং প্রকৃতি, তার সঙ্গে ফলাফল। যদিও আমাদের যে সিলেবাস আমরা পড়ছি, সেই সিলেবাসে সিপাহী বিদ্রোহের কারণটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, তা সত্ত্বেও যেহেতু সিপাহী বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র আমাদের ভালো করে বিশ্লেষণ করতে হবে, সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা 1857 সালে ঘটেছিল, সেই ঘটনা কেন ঘটেছিল, কি তার কারণ ছিল, তার প্রেক্ষাপটটাকে সুন্দরভাবে যদি আমাদের জানা না থাকে, তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবে কাঙ্ক্ষিত প্রশ্ন উত্তর দিতে কিন্তু ব্যর্থ হব। এই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদের জন্য আমি যেটা চিন্তা ভাবনা করেছি, তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধা হবে মনে করে আমরা সিপাহী বিদ্রোহের কারণটি আগে দেখি। তাহলে প্রথমে একটা কথা বলি তোমাদের, যে এই 1857 সালের সিপাহী বিদ্রোহ, এই বিদ্রোহটাকে আমরা ভারতীয়রা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। কেউ এই বিদ্রোহকে বলছে ভারতের একটা প্রথম স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ। কেউ বলছে এটা একটা আধা সামন্ততান্ত্রিক বিদ্রোহ, কেউ বলছে জমিদার শ্রেণীর বিদ্রোহ, আবার কেউ যে প্রথম স্বাধীনতা সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সমস্ত দিকগুলোকে অস্বীকার করে তাদের নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে এই বিদ্রোহকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। সেসব প্রশ্ন উত্তর আমরা যাবো নিশ্চয়ই পরে। আমি প্রথমে তোমাদের যে বিষয়টা বলতে চাইছি, যেহেতু সিপাহী বিদ্রোহের কারণ আমি প্রথম পর্ব বলেছি, সেই জন্য আমরা সিপাহী বিদ্রোহের বিভিন্ন যে কারণেই হোক, আমরা যে নামেই তাকে ডাকি না কেন, 1857 যে বিদ্রোহ ঘটেছিল এবং ভারতবর্ষের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা হয়েছিল বিদ্রোহের মাধ্যমে, সেই বিদ্রোহের কারণগুলোকে আমরা এক এক করে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে বলি রাজনৈতিক কারণ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল। সে রাজনৈতিক কারণ, সিপাহী বিদ্রোহর রাজনৈতিক কারণ আলোচনা করতে গেলে আমরা একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে পেছন দিকে চলে যাব, একটা আগের ঘটনাবলী সম্পর্কে মনে রাখার চেষ্টা করব। আমরা জানি একটা সময় ব্রিটিশ শাসনের, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অন্যতম লক্ষ্য ছিল যেন তেন প্রকারেণ ভারতবর্ষের জমি দখল করা, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটি স্থানে, প্রত্যেকটি কোনায় যাতে ব্রিটিশ প্রভুত্ব স্থাপিত হয়, প্রাধান্য লাভ করে, সে চেষ্টা করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। আমরা সত্যবিরোধী কথা জানি কি, সেটা নিশ্চয়ই তোমরা জানো সবাই। অর্থাৎ কোনো দেশীয় রাজা বা রানী যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তাহলে তার সম্পত্তির সমস্ত সত্ত্ব অথবা অধিকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারে চলে আসবে। দত্তক পুত্রক অস্বীকার করা হয়। একটা শর্ত এখানে রাখা হয়, কোনো দেশীয় রাজা বা রানী যদি ব্রিটিশের অনুমতি সাপেক্ষে দত্তক পুত্র গ্রহণ করে থাকেন, তাহলে তার সে দত্তক স্বীকৃত হবে এবং তার মৃত পিতার, অর্থাৎ পালিত পিতা যিনি,
তার সম্পত্তির অধিকারী হবেন সে পিতা বা মাতার মৃত্যুর পর। আবার এর ফলে কি হয়েছে, ফল হলো মারাত্মক। অধিকাংশ ক্ষেত্রে ব্রিটিশ কর্তৃপক্ষ আমাদের দত্তকপুত্র গ্রহণের দাবিকে অস্বীকার করে এবং অসংখ্য দেশীয় রাজ্য, সে রাজ্যের রাজা বা রানীর মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব চলে আসে, অর্থাৎ দেশীয় রাজার সত্ত্ব বিলোপ ঘটে, ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন সে রাজ্যটা চলে আসে। আমরা কিন্তু ভারতীয়রা এই বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারিনি। পরে যে কুশাসনের অভিযোগ, একটু আগে যে কয়েকটা আমি বলছিলাম যে দেশীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করা, ব্রিটিশ প্রভুত্ব স্থাপনের একটা অন্তিম প্রচেষ্টা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে আঞ্চলিক রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলোর কুশাসনের অভিযোগে অনেকগুলো রাজ্য কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিল। যে সমস্ত রাজ্যকে দখল করলো স্বাভাবিকভাবে সেখানকার শাসক বা রাজা বা নবাব ব্রিটিশের এই নীতিকে ভালোভাবে মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, আমরা অযোধ্যার কথা জানি, অধীনতামূলক মিত্রতা নীতি, সাবসিডিয়ারি অ্যালিয়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতির চুক্তি গ্রহণ করার ফলে অযোধ্যা সাম্রাজ্যের অধিকার অর্থাৎ অযোধ্যা সাম্রাজ্যের উপরে ব্রিটিশ প্রভুত্ব স্থাপিত হলো এবং সামগ্রিকভাবে অযোধ্যা ব্রিটিশের কুক্ষিগত হলো ওই অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হওয়ার পর। দ্বিতীয় বাহাদুর শাহ অর্থাৎ আমরা বলি যদি শেষ মুঘল সম্রাট বা দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে কি করা হলো, তাকে দিল্লি থেকে অর্থাৎ বাসস্থান যেখানে তাদের রাজধানী দিল্লির রাজপ্রাসাদ থেকে সরিয়ে তাকে দিল্লির বাইরে স্থানান্তরিত করা একটা চক্রান্ত শুরু হলো বা ষড়যন্ত্র শুরু করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ভারতীয় শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, ভারতীয় মানুষেরা কিন্তু মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে রাজধানী থেকে স্থানান্তরের যে সিদ্ধান্ত সেটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্রিটিশের প্রতি একটা অদ্ভুত রকম ব্রিটিশের রাজনৈতিক যে অভিসন্ধি, সেই অভিসন্ধির প্রতি ভারতীয়রা বীতশ্রদ্ধ হয়ে পড়লো, অর্থাৎ আমাদের হৃদয়ের ভিতরে আস্তে আস্তে ব্রিটিশ শাসনের প্রতি একটা ক্ষোভ জন্মগ্রহণ করতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমস্ত সিদ্ধান্তের ফলে। এরপরে যেটাকে অবশ্যই বলতে হবে আমাদের অর্থনৈতিক কারণ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ অর্থনৈতিক কারণ কি ছিল সেই কারণটা, এখানে আমাদের একটু আগের ইতিহাস বলতে হবে। ঠিক 100 বছর আগে, 1857 সালের 100 বছর আগে মানে 1757 সাল কি হয়েছিল ভারতবর্ষে, পলাশীর যুদ্ধ। 1757 সালের পলাশীর যুদ্ধ, ঠিক তার কয়েক বছর পর বক্সার যুদ্ধ, তারপরে দেখছি 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ। সবচেয়ে মজার ব্যাপার হলো 1757 সালের সিপাহী পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খান, যাকে ওই ইতিহাসে মীর জাফর নামে চেনে, তার সঙ্গে একটা গোপন রফা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে, ক্লাইভের সঙ্গে। অর্থাৎ অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে বাংলার নবাবকে সিংহাসনচ্যুত করে সেখানে বসলেন কে, মীর জাফর আলী খান বা মীর জাফর। এবং পরবর্তীকালে পলাশীর যুদ্ধের পরে একাধিক নবাব বাংলার সিংহাসনে বসেছে, যার পশ্চাতে ছিল অর্থনৈতিক তথা বেআইনি আর্থিক লেনদেন। অর্থাৎ শুধু ব্যবসা বাণিজ্য নয়, নতুন নতুন নবাবকে সিংহাসনে বসানোর বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর 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 অর্থ আদায় করতে থাকে, লাভ করতে থাকে, যেই অর্থটা তারা স্বদেশে পাচার করতে থাকে। অর্থনৈতিক শোষণ কিন্তু শুরু হয়ে গেল ভারতবর্ষে। এই পর্বে আমরা দেখি যে সম্পদের বহির্গমন, ব্যবসা বাণিজ্য, বিশেষ করে বাংলাদেশ
পূর্ববঙ্গ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শুধু নয়, সমগ্র ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য থেকে প্রচুর পরিমাণ অর্থ ইংল্যান্ডে পাচার হতে শুরু করলো, যেটা সম্পদে বহির্গমন বলা হচ্ছে, যা ভারতবর্ষের অর্থনীতিটাকে বিপর্যস্ত করে তোলে। 1852 সাল মুম্বাই এখন যেটা মুম্বাইয়ের জমিদারদের উপরে একটা তাদের সম্পত্তি সত্য কতটা আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, তার জন্য একটা কমিশন তৈরি করা হলো, বলা হচ্ছে সত্য অনুসন্ধান কমিটি। এই সত্য অনুসন্ধান কমিটি আরোপ করে মুম্বাই অঞ্চলে প্রচুর মানুষের উপরে, অর্থাৎ জমিদারদের উপরে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যার ফলে কি হচ্ছে, বাংলা, মুম্বাই, মহারাষ্ট্র, গুজরাট প্রত্যেকটা জায়গায় একটা অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হলো। এবং দেখা যাচ্ছে 1857 সালের মধ্যে, অর্থাৎ 19 শতাব্দীর এই পর্বটায় প্রায় 7 বার দেশে দুর্ভিক্ষ হানা দিয়েছিল। এই অর্থনৈতিক, অর্থাৎ ব্রিটিশের ভ্রান্ত অর্থনৈতিক কারণের ফলে কিন্তু ভারতবর্ষ শোষিত হয়েছে, ভারতবর্ষের পদদলিত হয়েছে, অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে, যার প্রতিকার কিন্তু ভারতবর্ষে ছিল প্রত্যেকটা মানুষ। এরপরে সামাজিক ও ধর্মীয় জায়গায় আমরা জানি 1813 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী ভারতবর্ষের খ্রিস্টান মিশনারিরা কি করলো, খ্রিস্টান ধর্ম প্রচারের অনুমতি পেল। এটা ভারতবর্ষের মানুষরা মনে করলো ভারতীয়দের জোরপূর্বক, বলপূর্বক খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হবে। আমাদের মধ্যে একটা ভীতি কাজ করলো। সতীদাহ, তারপরে কি করলো, সতীদাহ প্রথা নিবারণ, গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, এর ভালো মন্দ যাই হোক আজকের দৃষ্টিভঙ্গিতে, কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয়দের মনে এই প্রশ্নটা জাগ্রত হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অকারণে ভারতীয়দের চিরাচরিত ঐতিহ্যের প্রতি আঘাত করছে এবং সামাজিক ও অর্থনৈতিক এবং ধর্মীয় ক্ষেত্রে তারা বাধা দানের সৃষ্টি করছে। কাজেই গোড়া হিন্দুদের মধ্যে ধারণা হলো যে ব্রিটিশকে যে কোনোভাবেই বিতাড়িত করতে হবে ভারতবর্ষ থেকে। এই কারণগুলোর সঙ্গে এবারে সিপাহীদের প্রসঙ্গে আসি, যাদের নাম অনুসারে নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। আমরা জানি ভারতীয় সিপাহীগণ ব্রিটিশের কাছে নানানভাবে শোষিত হয়েছে, অপমানিত হয়েছে। যেমন একই সঙ্গে ভারতীয় সিপাহীরা, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত সিপাহীরা একই সঙ্গে চাকরিতে প্রবেশ করা সত্ত্বেও তাদের পদোন্নতি হয়নি, পদমর্যাদা বাড়েনি, বেতন কম দেওয়া হয়েছে, কথায় কথায় তাকে বিশ্রী নেটিভ বলে গালাগালি করা হয়েছে, অভাগে কঠিন জায়গায় ডিউটি দিতে পাঠানো হয়েছে, তো জীবনের ঝুঁকি আছে সব জায়গায়, অর্থনৈতিকভাবে শোষিত হয়েছে। বিভিন্ন কারণে ভারতের, বিশেষ করে কালাপানি যাত্রা, বিশেষ করে যারা গোড়া হিন্দু সম্প্রদায়ভুক্ত সেনা ছিল, তাদের মধ্যে কালাপানি যাত্রা প্রতি একটা ভীতি ছিল যে ধর্মীয় হস্তক্ষেপ। শেষ পর্যন্ত এই সমস্ত কারণের সঙ্গে সে ব্রিটিশ সরকার, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা এনফিল্ড স্টোন নামে রাইফেল ব্যবহার সিস্টেম চালু করলো, যার টোটা গরু এবং শুয়োরের চর্বি মিশ্রিত বলে অনুমান করা হয় বা গুজব ছড়িয়েছিল। সেই বন্দুকের টোটা যখন ভারতীয় সিপাহীরা মুখে কাটতে অস্বীকার করলো এবং ব্রিটিশ সরকার জোরপূর্বক তাদের উপরে কিন্তু সেই টোটা মুখে কাটার জন্য বাধ্যতামূলক করলো। শেষ সময় দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশে মিরাট, ওখানকার সেনানিবাসে সেনাদের গ্রেপ্তার করা হলো এবং তাদের বিচার করা হলো, বিচারের সিদ্ধান্ত গ্রহণ করা, প্রকাশ্য বিচারের সিদ্ধান্ত হলো। এবং সেই প্রকাশ্য বিচারের সিদ্ধান্তের বিরুদ্ধে সৈনিকগণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো, জেলখানার প্রাচীর ভেঙে ভারতীয় সিপাহীদের মুক্তিদান করলো। এই হলো আমাদের সিপাহী বিদ্রোহের প্রথম অংশ, কারণগুলো। তা সিপাহী বিদ্রোহের কারণগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আমি পরবর্তীতে সিপাহী বিদ্রোহের যে প্রকৃতি এবং চরিত্র সে সম্পর্কে আলোচনা করব। তোমরা পরবর্তী অংশটা দেখার জন্য অপেক্ষা করো। সিপাহী বিদ্রোহ 1857 সাল। 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ আমি ইতিমধ্যেই তোমাদের কাছে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা কারণ সম্পর্কে যে সমস্ত পয়েন্টগুলো আমি তুলে ধরেছি সেগুলো তোমরা বুঝতে পেরেছ।
আমাদের পরবর্তী অংশ সিপাহী বিদ্রোহের এই অংশে বা এই চ্যাপ্টারে, যেটা আমাদের উল্লেখ না করলেই নয় এবং পরীক্ষার দিকে তাকিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং তোমরা 21 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের পক্ষেও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সিপাহী বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র। আমি আমার মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, আশা করি তোমাদের অনেক প্রশ্নের উত্তর তোমরা এর মধ্যে পেয়ে যাবে। প্রথমে আমি এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র বলতে গেলে প্রথমে যদি আমি বলি যে 1857 সালের মহাবিদ্রোহ ভারতের প্রথম জাতীয়তাবাদী সংগ্রাম কিনা সেই বিষয়ে মতপার্থক্য আছে, এবং এই মতপার্থক্য সত্ত্বেও একটি কথা আমরা অস্বীকার করতে পারি না যে পরোক্ষভাবে এই বিদ্রোহ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের উৎপত্তি এবং বিকাশের ক্ষেত্রে একটি বিরাট সহায়ক হয়ে উঠেছিল। এই বিদ্রোহের সূচনা হয়েছিল উত্তর ভারতে বিরাটের ক্যান্টনমেন্টে। ভারতে বিশেষত উত্তর ভারতের কয়েকটি প্রদেশে এই বিদ্রোহ সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এই বিদ্রোহের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় জাতীয়তাবাদ আন্দোলনের সূচনা হয়, এবং সিপাহী বিদ্রোহের অব্যবহিত পরে সব থেকে আমরা যেটা লাভবান হয়েছি 1858 খ্রিস্টাব্দে মহারানী ঘোষণাপত্র। এবং এই মহারানী ঘোষণাপত্র অনুসারে ভারতবর্ষের শাসন ব্যবস্থার অর্থাৎ ব্রিটিশ অধ্যায়ের একটা যুগান্তকারী পরিবর্তন হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের পরিবর্তে ইংল্যান্ডের রাজা বা রানীর নামে ভারতবর্ষের শাসনভার পরিচালিত হতে শুরু করলো, এবং আমরা সরাসরি ব্রিটিশ রাজের নিয়ন্ত্রণাধীনে তার প্রজা হিসেবে পরিণত হলাম 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর থেকে, যেটা 1857 সালের মহাবিদ্রোহের সব থেকে বড় লাভ বা সব থেকে বড় ফলাফল ভারতবর্ষের পক্ষে। তো আমাদের যে প্রশ্নটা, যে এই সিপাহী বিদ্রোহের প্রকৃতি চরিত্র বলতে গেলে প্রথম দুটো মতামত আসছে। একটা হলো সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা। যদি বলা যায়, যারা এটাকে জাতীয় বিদ্রোহ বলেছেন, সেই জাতীয় বিদ্রোহের পক্ষে কি মতামত আছে, এবং যারা জাতীয় বিদ্রোহকে এই বিদ্রোহ অর্থাৎ মহাবিদ্রোহকে বা সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার বিপক্ষে যারা, জাতীয় বিদ্রোহ হিসেবে স্বীকার করতে অস্বীকার যারা করছেন, তাদের মতামত কি সেটা আমরা এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমে বলি যে প্রশ্নটা কি, এই যে সিপাহী বিদ্রোহ 1857 সাল, একে জাতীয় বিদ্রোহ বলা যায় কি না, এই প্রশ্নের উত্তর করতে গেলে আমরা বিখ্যাত কয়েকজন ঐতিহাসিকের মতামত নেব। প্রথমে বলি আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, কিশোরীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু, রবার্টস, দাদাভাই নৌরোজি, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। এই যাদের নাম বললাম, ভারতবর্ষের অর্থাৎ আধুনিক ভারত ইতিহাসে যুগান্তকারী ঐতিহাসিকেরা, এরা কিন্তু প্রত্যেকেই এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহের তকমা বা শিরোপা দিতে অস্বীকার করেছেন ভীষণভাবে। কেন, তাদের যুক্তিটা কোথায়? আমরা কেন সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলবো না? প্রত্যুত্তরে বলতে হবে, প্রথমে বলা হচ্ছে যে এই যে বিদ্রোহটা অর্থাৎ 1857 বিদ্রোহটা একমাত্র সিপাহীদের দ্বারাই পরিচালিত হয়েছিল, এবং সিপাহীরা নিজেদের স্বার্থ চরিতার্থ করে, অর্থাৎ নিজের চাকরিগত যে স্বার্থ বজায় রাখার জন্য বা দাবি আদায়ের জন্যই তারা এই বিদ্রোহে সামিল হয়েছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, এই যে সিপাহী বিদ্রোহ বলছি, যাকে মহাবিদ্রোহ বা প্রথম জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করার পক্ষে আমরা কেউ অর্থাৎ ঐতিহাসিকরা, সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই যে সিপাহী বিদ্রোহে দেশীয় রাজশক্তি কিন্তু যোগদান করেনি। অর্থাৎ তখনকার প্রিন্সলি স্টেট যেগুলো দেশীয় রাজ্য, এই রাজ্যের রাজারা কিন্তু তাদের সৈন্যবাহিনী নিয়ে সিপাহীদের পক্ষে অংশগ্রহণ করে ব্রিটিশের বিপক্ষে লড়াই করতে ঝাঁপিয়ে পড়েন। শুধু এখানেই নয়, দেশের শিক্ষিত সাধারণ মানুষ এরাও কিন্তু এই বিদ্রোহে যোগদান করেনি, যদিও তার অনেক কারণ আছে, কিন্তু তারা যে যোগদান করেনি সেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তো কেন যোগদান করেনি এটার ব্যাখ্যা অনেকটা আছে, আমি যদি বলি তোমাদের সংক্ষেপে এরকম করে, যে যেহেতু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতীয় শিক্ষিত শ্রেণী তাদের
কর্মচারী হিসেবে কাজ করছিল, অনেকে রোজগারের একটা জায়গা ছিল, কাজের জায়গা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কাজেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চটিয়ে বা তাদের দেশ থেকে তাড়ালে তারা রোজগারহীন হয়ে পড়বে, এই আতঙ্কে তারা এই বিদ্রোহকে সমর্থন করেনি। আচ্ছা, এরপরে আমরা যদি এটা যদি তাই হয় যে সিপাহী বিদ্রোহকে বলা যায় না, এটা মতামত হয়, আমরা সিপাহী বিদ্রোহ কারা বলছেন তাদের মতামত একটু নিয়ে নিই। সিপাহী বিদ্রোহে যারা বলছেন একজন ইউরোপীয় এবং ব্রিটিশ পার্লামেন্টের জনৈক সদস্য ডিসরেলি, যার নাম আমরা পাই, জেবি নর্টন, কার্ল মার্কস, রঞ্জিত গুহ, বি.ডি. সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর, ডক্টর সুশোভন সরকার, বীরেন্দ্রনাথ মুখার্জি, এই ঐতিহাসিকরা কিন্তু সিপাহী বিদ্রোহকে শুধুমাত্র সিপাহী বিদ্রোহ না বলে বৃহত্তর জাতীয় ক্ষেত্রে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ভারতের মুক্তি সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ নামে অভিহিত করতে তৎপর। কাজে এরা যুক্তিগ্রাহ্য কারণ দেখিয়েছে যে কেন এই যুদ্ধটাকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলতে পারবো বা কেন বলবো। তার যুক্তি হলো, প্রথমে যদি বলি, এই যুদ্ধে অর্থাৎ সিপাহী বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেই নেতৃবর্গের যদি একটু পরিচয় পাই তাহলেই বুঝবো যে এই বিদ্রোহটা অর্থাৎ সিপাহীদের পরিচালনায় যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহটা কতটা জাতীয় বিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করার যুক্তিকতা। এ প্রসঙ্গে আমি বলি যে বিদ্রোহে যারা নেতৃত্ব ছিলেন যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, একটা ঐতিহাসিক চরিত্র, তাতিয়া তোপি, নানা সাহেব, বিহারের কুঁওয়ার সিং, বাহাদুর খান এবং অযোধ্যার বেগম হযরত মহল, এরা প্রত্যেকেই কিন্তু চেয়েছিলেন ভারতবর্ষ থেকে ব্রিটিশ শাসন দূরীকরণ এবং ব্রিটিশকে এই দেশ থেকে তাড়িয়ে একটি ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে জাতীয় স্বার্থের রক্ষাকারী এমন একটি শাসন ব্যবস্থা চালু হোক যেখানে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন বা ব্রিটিশের অধীনে কোনো শাসন ব্যবস্থা দেশে প্রচলিত হবে না, প্রচলিত থাকবে না। এবং এদের ব্রিটিশের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ ছিল। আমরা সিপাহী বিদ্রোহের কারণ বলতে গিয়ে বা কারণের যেখানে পড়েছি আমরা কারণে দেখেছি যে সেখানে দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাট বা শেষ মুঘল সম্রাট বলতে পারি, তাকে দিল্লি থেকে অপসারণ করে অন্যত্র বাসস্থানের জায়গা করে দেওয়ার চেষ্টা করেছিল। যার ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষ এই সিদ্ধান্ত অর্থাৎ ব্রিটিশ সরকারের এই কার্যটাকে কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারেনি। আবার সিপাহী বিদ্রোহের যে এই যে কারণ বা এই যে প্রকৃতিগুলো, এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ কেন উনি অংশগ্রহণ করলেন, তাতিয়া তোপি কেন অংশগ্রহণ করলেন, আমরা জানি কারণের যখন আমরা কারণ বলেছি সিপাহী বিদ্রোহের কারণ, সেটা আমরা বলেছি যেহেতু দত্তক পুত্র কথা, যেটা সত্য প্রয়োগ করে দেশীয় রাজ্যগুলিকে কুক্ষিগত করার অপচেষ্টা করেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাতিয়া তোপি প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিল। প্রসঙ্গক্রমে একটা কথা তোমাদের বলি যে বিহারের কুঁওয়ার সিং বা বাহাদুর খান বা অযোধ্যা নবাব বেগম হযরত মহল, তাতিয়া তোপি, এরা যদিও ব্যক্তিগত রাজ্য উদ্ধার বা দেশীয় সত্য যাতে আরোপিত থাকে সেই জন্য যদি এরা লড়াই করে থাকে, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থর কারণে যদি বিদ্রোহ করে থাকে বা লড়াই করে থাকে ব্রিটিশের বিরুদ্ধে, তবুও কিন্তু আমরা একটি বিষয়ে কিন্তু একমত, তাদের সমস্ত লড়াইটাই ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এবং তাদের অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশ থেকে বিতাড়িত করতে। কাজে সেখানে তাদের যে দেশ আত্মত্যাগ, দেশের প্রতি ভক্তি, ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেইটাকে আমরা অস্বীকার করতে পারবো না। অর্থাৎ সামগ্রিকভাবে দেশকে ব্রিটিশ নিয়ন্ত্রণমুক্ত করার উদ্দেশ্যে এরা আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল। কাজে এই বিদ্রোহটাকে শুধুমাত্র ভারতের সিপাহী বিদ্রোহ বলে আখ্যায়িত করে বিদ্রোহকে আমরা খাটো করা ঠিক হবে না। এ প্রসঙ্গে তোমাদের আরেকটি কথা বলি যে সিপাহী বিদ্রোহের চরিত্রটা আমরা এই যদি হয়, আমাদের আরেকটি বিষয় বিশেষভাবে আলোচনা করা উচিত যে মার্ক্সবাদী ঐতিহাসিকগণ এবং সাবাল্টার্ন গুরুজা, রঞ্জিত গুরুজা, যারা বলছেন যে সমাজে শুধু
রাজন্য শ্রেণী বা সিপাহী শ্রেণী নয়, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ সিপাহীদের পেছনে দাঁড়িয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করেছিল। যদিও কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে অর্থাৎ সিপাহী বিদ্রোহকে রজনীকান্ত দত্ত, এম.এন. রায়, আর.সি. মজুমদার সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ না বলে একটি সামন্ততান্ত্রিক বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে আখ্যায়িত করেছিল। তো সামন্ততান্ত্রিক বা সামন্ত শ্রেণীর বিদ্রোহ হোক, সিপাহীদের বিদ্রোহ হোক, সমস্ত আলোচনা সমালোচনা সত্ত্বেও ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব তাতিয়া তুপি, কুমার সিং, বাহাদুর খান বা অযোধ্যা নবাব হযরত মল, এদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগকে আমরা কখনো বিস্মৃত হব না। সিপাহী বিদ্রোহের পরিণতি হিসেবে কি হলো? সিপাহী বিদ্রোহ স্বাভাবিকভাবে যদি সিপাহী বিদ্রোহের ফলাফলটা আমরা বলি, সিপাহী বিদ্রোহের ফলাফল কি হয়েছিল না, সিপাহী বিদ্রোহের ফলাফলে স্বাভাবিকভাবেই সিপাহীরা হেরে গেল, পরাজিত হলো। অনেক সময় পরাজয় বরণ করেও জয়ের মুকুট পরা যায়, যা হয়েছিল সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের ফলে এই দেশের শাসন ব্যবস্থাটা আমূল পরিবর্তন হয়ে গেল। আমরা হেরে গেলাম, আমাদের ভারতের সিপাহীগণ হেরে গেল। কিন্তু সব থেকে লাভবান যেটা হলাম যে ব্রিটিশ কর্তৃপক্ষ, ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পেরেছিল যে ভারতবর্ষের মতো একটা বিশাল দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের হাতে শাসনভার দেয়া ঠিক হচ্ছে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনভার ইংল্যান্ডের মহারানী ঘোষণা, একটা বিশেষ অর্ডিন্যান্স বা ঘোষণাপত্র অনুসারে, যাকে বলা হয় মহারানী ঘোষণাপত্র, 1858 সাল। এই 1858 সালে মহারানী একটা বিশেষ আদেশনামা বা ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে গ্রহণ করলেন এবং সরাসরি ইংল্যান্ডের রাজা বা রানীর নামে ভারতের শাসন ব্যবস্থা পরিচালিত হবে। এটা আমাদের সাথে বড় লাভ। এই আমাদের সিপাহী বিদ্রোহের প্রকৃতি, চরিত্র এবং ফলাফলটা সামান্য বললাম। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব যে সিপাহী মহাবিদ্রোহের অর্থাৎ মহারানী ঘোষণাপত্র এবং আরেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা পরীক্ষার জন্য অন্তত বলি, সভা সমিতির যুগ। প্রশ্নটা গতবার আসার কথা ছিল কিন্তু আসেনি। আমি ভাবছি বা আমরা আগামী বছরের জন্য এটা তৈরি করে রাখবো। সভা সমিতির যুগটা পরবর্তী বছরের জন্য খুব গুরুত্ব সহকারে করবো। হয়তো এইসব জায়গা থেকে প্রশ্ন এলে আসতে পারে। আমাদের সিপাহী বিদ্রোহ সংক্রান্ত যে চ্যাপ্টারটা ছিল, সম্পূর্ণ চ্যাপ্টার শেষ হলো। আমরা বাড়িতে তোমরা পড়াশোনা করবে। লকডাউনের জন্য, কোভিড-19 জন্য তোমরা বাড়িতে থাকবে, বাইরে বেরোবে না কারণে। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাস শেষ করছি এবং আমরা আগামী দিনে ক্লাসের জন্য অপেক্ষা করবো পরবর্তী চ্যাপ্টার।